সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, কন্ট্রিবিউশনকে আমরা ডিফাইন করব সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এদিকে ব্রেক ইভেন সেলস মানে হচ্ছে ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। এটা হচ্ছে টোটাল কস্ট টু প্রডিউস ওয়ান অ্যাডিশনাল ইউনিট অফ টোটাল প্রোডাকশান। যদি আমরা টোটাল প্রোডাকশান থেকে একটা ইউনিটও বেশি প্রডিউস করতে যাই, তো সেখানে যে এক্সট্রা কস্টটুকু আমাকে বিয়ার করতে হবে সেটা হচ্ছে আমাদের মার্জিনাল। আজকে আমরা যে নতুন চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে মার্জিনাল কস্টিং। আমাদের যে ট্র্যাডিশনাল কস্টিং আমরা কস্ট শিটে দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল কস্টিং বা ওটাকে আমাদের বলা হয় অ্যাবজর্পশন কস্টিংয়ে আমরা যে কস্টের ডিফারেন্সিয়েশনগুলো বা যে কস্ট শিটের মধ্যে যে কস্টগুলো আমরা ডিভাইড করেছিলাম, দ্যাট ইজ কমপ্লিটলি ডিভাইডেড বাই দেয়ার ফাংশন, মানে ফাংশনালিটি অনুযায়ী যদি আমরা কস্টকে ডিভাইড করি তাহলে সেখান থেকে কীরকম পাওয়া যায় না, কস্ট শিটে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর কি প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্ক কস্ট, তারপর তোমার অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এই সমস্তগুলো ফাংশন। যদি বাই ফাংশন আমরা কস্টকে ডিভাইড করি তো আমরা কস্ট শিটে বা অ্যাবজর্পশন কস্টিংয়ে এই ডিভিশনসগুলো আমরা পাই। বাট ঠিক প্যারালালি আরেকটা মেথড, এটা ঠিক মেথড নয়, এটা হচ্ছে একটা টেকনিক। এই টেকনিকে কি করা হয় না, কস্টিংয়ের যে ফাংশনালিটি বা যে ডিভিশনগুলো করা হয় সেইখান থেকে একটুখানি বাইরে বেরিয়ে এসে আমরা কস্টিংটাকে একটু অন্যরকমভাবে উপস্থাপনা করি, মানে প্রেজেন্ট করি। তাও কিসের জন্য না সেটাও করা হয়, তার কোনো কারণ তো নিশ্চয়ই আছে কেন করা হবে, আলাদা রকমভাবে কেন প্রেজেন্ট করা হবে। আলাদা রকমভাবে প্রেজেন্ট করার কারণ হচ্ছে, ফার্স্ট এটুকু এখন বুঝে রাখুন, নাহলে আস্তে আস্তে পরে দেখতে দেখতে বুঝে যাবে। সেটা হচ্ছে আমাদের ম্যানেজারিয়াল ডিসিশন যখন নেওয়া হয় যে কোনো কিছুর, যে কোনো প্রোডাকশনের কস্টিং, মানে কোনো প্রোডাকশনের কস্ট বাড়ছে না কমছে, না কোনো প্রজেক্টের কস্ট মানে ধরো আমরা কোনো দুটো প্রজেক্ট আমাদের হাতে আছে, একটা প্রজেক্টের কোন প্রজেক্টটাকে আমরা সিলেক্ট করব বা এই ধরনের কোনো ধরনের কস্ট, বা কোনো একটা প্রজেক্টকে বন্ধ করব বা কোনো একটা প্রজেক্টকে চালু করব, এই ধরনের কতগুলো ডিসিশন মেকিংয়ের সময় আমাদের মার্জিনাল কস্টিং খুব কার্যকরী। সেই জন্য মার্জিনাল কস্টিং নামে আরেকটা মেথড আমাদের এখানে উঠে এসছে। এবার এই মার্জিনাল কস্টিং কি তাহলে পুরোপুরি আলাদা? না, পুরোপুরি আলাদা নয়। এখানে জাস্ট সিস্টেমটা মানে টেকনিক্যালি জিনিসটাকে একটু আলাদাভাবে বুঝতে হবে। বাদবাকি কোনো কিছুর কস্ট হচ্ছে ব্যয়, তাই তো? কস্ট মানে হচ্ছে ব্যয়, আর আমাদের রেভিনিউ জেনারেট হয় সেলস থেকে আমাদের কি হয়, রেভিনিউ জেনারেট হয়। তো আমাদের কোনো বিজনেসের আলটিমেট অবজেক্টিভ কি, রেভিনিউ মাইনাস কস্ট ইকুয়ালস টু প্রফিট অর লস। যদি এটা বেশি হয় তাহলে লস হবে, প্লাস মাইনাস আমি প্রফিট করব। তো এটা হচ্ছে মেন অবজেক্টিভ। তো সেটা যে কোনোভাবেই তুমি করবে, যে ওয়েতেই তুমি করবে, সেই ওয়েতে ওই একটাই জিনিস বেরোবে তোমরা, সেটা হচ্ছে প্রফিট বেরোবে। প্রফিট বা লস তোমাকে অ্যাসার্টেন করতে হবে। দ্যাট মিনস টোটাল রেভিনিউ উই হ্যাভ টু ডিডাক্ট দ্য কস্ট আইটেম, টোটাল কস্ট। তো হ্যাঁ, বিভিন্ন রকমভাবে এই অ্যাসার্টেনমেন্টটা বিভিন্ন রকমভাবে আমরা করি, ঠিক আছে? তার মধ্যে অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড মার্জিনাল কস্টিং যেটা হচ্ছে সব থেকে সোকল্ড খুব ভালো টেকনিক, যে দুটোর মাধ্যমে আমরা এই প্রফিটটা অ্যাসার্টেন করি, ঠিক আছে? তো মার্জিনাল কস্টিংয়ে কী বলছে, মার্জিনাল কস্টিংয়ে এই যে ডিভিশনটা, কস্টিংয়ের টোটাল ডিভিশনটা প্রোডাক্ট কস্ট, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। অ্যাকচুয়ালি আরেকটা ভাগও হয়, সেটা হচ্ছে সেমি ভেরিয়েবল। খুব একটা বেশি কাজে লাগে না, বা খুব একটা বেশি সেগ্রিগেশনটা খুব একটা বেশি কাজে লাগে না বলে আমি প্রথমে বলিনি, কিন্তু এর আরেকটা টাইপও আছে, সেটা হচ্ছে সেমি ভেরিয়েবল। মানে ভেরিয়েবল আর ফিক্সডের মাঝামাঝি যে জিনিসটা হয় সেটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। দ্যাট মিনস কী বলছে মার্জিনাল কস্টিংয়ে, মার্জিনাল কস্টিংয়ে বলছে যে যত রকমের কস্ট আছে সবের কস্টগুলোকে এতগুলো ডিভিশন না করে টোটাল, আমি এটাকে এখন বাদই দিলাম, টোটাল দুটো ভাগে ভাগ করে নাও। একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে ফিক্সড পোর্শন। যে ফিক্সড পোর্শনটা, সেই ফিক্সড পোর্শনটাকে আমরা বলবো ফিক্সড কস্ট, আর যেটা ভেরিয়েবল পোর্শন দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল কস্ট। এটাকেই অনেক সময় মার্জিনাল কস্টও বলা হয়, মার্জিনাল কস্টও
বলা হয়ে থাকে। ঠিক আছে, তো ওর কোনো সময় যদি কোনো প্রবলেমে দিয়ে দেওয়া থাকে যে ভেরিয়েবল কস্টের জায়গায় যদি মার্জিনাল কস্ট বলে থাকে ঘাবড়াবে না, কারণ ভেরিয়েবল কস্টকে অনেক সময় মার্জিনাল কস্টও বলে দেওয়া থাকে। এবার কি হচ্ছে, সমস্ত কস্টগুলোকে যখন আমরা ভাগ করে নিলাম, দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম, আমার এত কিছু কস্টিংয়ের যত কস্টগুলোকে আলাদা আলাদা করে ভাগ না করে একটা দুটো টাইপ চলে আসলো আমার কাছে। এবার এই দুটো টাইপ দিয়ে আমি কি করব, ইজিলি টু অ্যাসার্টেন প্রফিট, যদি আমাদের সেই অবজেক্টিভই থাকে তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে একটা প্রফিট পেয়ে যাব ফর দ্য টাইম বিং, ফর দ্য ডিসিশন মেকিং, আমরা এই ইমিডিয়েট প্রফিটটা পেয়ে যাব। এবার এই টেকনিকের মধ্যে, এই মার্জিনাল কস্টিংয়ে তাহলে কতগুলো টেকনিক আছে, সেই টেকনিক বা আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে কতগুলো ফর্মুলাস আছে, যেই ফর্মুলাগুলো ইউজ করে এই ধরনের আমাদের ডিসিশনগুলো নেওয়া হয়। তার মধ্যে ভেরিয়েবল, আচ্ছা, ফিক্সড আর ভেরিয়েবলের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কিন্তু একদমই যেরকম কথা, যেরকম ওয়ার্ডিং সেরকমই এর মিনিং। ফিক্সড মানে হচ্ছে যে ধরনের কস্ট কোনো রকমের প্রোডাকশনের কোনো বাড়লো বা কমলো তাতে কোনো এফেক্ট ফেলবে না, দ্যাট ইজ কল্ড ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট মানে যেটা ভ্যারি করবে, পরিবর্তনশীল, সেটাকেই বলা হয় ভেরিয়েবল কস্ট। মার্জিনাল কস্টিংয়ের ডেফিনেশনও আমরা সেরকমই পড়েছি, দ্য ইনক্রিমেন্টাল কস্ট টু প্রোডাক্ট অ্যাডিশনাল ইউনিট, তাই তো? একটা অ্যাডিশনাল ইউনিট তৈরি করতে গেলে যেটা ইনক্রিমেন্টাল কস্ট, মানে যেটুকু কস্ট আমরা বাড়বে, সাপোজ একটা প্রোডাক্ট, আমার একটা প্রোডাক্টের কস্ট হচ্ছে 10 টাকা, 10টা প্রোডাক্ট তৈরি করতে 10 টাকা লাগে, ঠিক আছে? এবার এই 10টা প্রোডাক্ট তৈরি করতে 10 টাকা লাগে, তারপরে 11টা প্রোডাক্ট তৈরি করতে লাগে 12 টাকা, ইয়েস? তাহলে এই যে অ্যাডিশনাল 1 ইউনিটের জন্য যে এক্সট্রা 2 টাকা বিয়ার করতে হলো, অ্যাডিশনাল 1 ইউনিট ফর 1 ইউনিট যে এক্সট্রা 2 টাকা বিয়ার করতে হলো, দ্যাট ইজ মাই মার্জিনাল কস্ট। ক্লিয়ার এই পর্যন্ত? এবার ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে যে কস্টগুলো এই প্রোডাকশনের সঙ্গে, প্রোডাকশন বাড়ার সাথে সাথে বা সেলস বাড়ার সাথে সাথে ভ্যারি করবে, সেটাকে আমরা বলবো ভেরিয়েবল কস্ট। অ্যান্ড ফিক্সড কস্ট যেটা প্রোডাকশন বাড়ার সাথে সাথে এবং তার সাথে সাথে সেলস বাড়ার সাথে সাথে যেটা কনস্ট্যান্ট থাকবে, দ্যাট উইল বি কল্ড অ্যাজ ফিক্সড কস্ট। তাহলে দুটো জিনিস বোঝা গেল, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে এটা তো দুটো মানে মার্জিনাল কস্টিংয়ে দুটো বেস, সেই বেসটুকুকে বুঝলাম। এবার এই বেস ধরে আমাদেরকে করতে হবে সমস্যার সমাধান। কি করে করব না, সমস্যার সমাধান করতে গেলে কতগুলো ফর্মুলা লাগে। সেই ফর্মুলাগুলো কী কী না, ফর্মুলাগুলো ফার্স্টে আমি একটা স্টেটমেন্ট দেখাই বা একটা মার্জিনাল কস্টিংয়ের ইকুয়েশন দেখাই, যে ইকুয়েশনগুলো দেখলে তোমাদের কাছে আরও জিনিসটা মানে খুব ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে মার্জিনাল কস্ট বলছে ইকুয়ালস টু মাইনাস ভি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু এফ প্লাস মাইনাস পি। কথার মানে কি? ঠিক আছে, মার্জিনাল কস্টিংয়ের ইকুয়েশন এটা, ঠিক আছে? মার্জিনাল কস্টিং থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে সেলস মাইনাস, এটা হচ্ছে সেলস, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে কন্ট্রিবিউশন বলে এটাকে, কন্ট্রিবিউশন, ঠিক আছে? এর নাম হচ্ছে কন্ট্রিবিউশন। তারপর এটা হচ্ছে ফিক্সড কস্ট আর দ্যাট ইজ প্রফিট, এটা হচ্ছে প্রফিট। হলো টোটাল ইকুয়েশনটা এখানে আছে। এই ইকুয়েশনের মধ্যে সমস্ত কিছু মার্জিনাল কস্টিংয়ের টোটাল টেকনিক, টোটাল তোমার ফর্মুলা, যাবতীয় যা কিছু আছে সব এই ইকুয়েশনটার মধ্যেই লুকিয়ে আছে। যদি একটু ভালোভাবে এই ইকুয়েশনটা একটু বোঝা যায় না, তাহলে সমস্ত কিছু তোমাদের ফর্মুলা মনে রাখারও প্রবলেম পড়বে না, দরকার পড়বে না, বা কোথাও গিয়ে আটকাবেও না। শুধু এই ইকুয়েশনটা মাথায় রাখতে হবে। ইকুয়েশনটা আমি একটু স্টেটমেন্ট সাইজে, যদি কেউ লিখতে চাও তাহলে লিখে নাও। ইকুয়েশনটা আমি একটা স্টেটমেন্ট সাইজে, স্টেটমেন্ট ওয়াইজ আমি এবার সাজাবো। দেখো কীরকমভাবে সাজাবো মার্জিনাল কস্টিংয়ের। মার্জিনাল কস্টিং দেখো, আমি ফার্স্টে লিখলাম সেলস আমার
কিছু প্রোডাকশন করেছি, সেই প্রোডাকশনে সেল হয়েছে। কারণ আলটিমেট দেখো আমার প্রফিট, এখানের উদ্দেশ্য হচ্ছে কিন্তু প্রফিট। প্রোডাকশন কি হচ্ছে না হচ্ছে অত কিছু আমি যাবোই না ওখানে, ওই দিকে আমি যাব না। দিস ইজ ম্যানেজারিয়াল ডিসিশন। ম্যানেজাররা কোনো সময় প্রোডাকশনের ভিতরে প্রোডাকশন ম্যানেজার আলাদা থাকে, তার কস্টিংয়ের পার্টটা পুরোপুরি আলাদা। এই মার্জিনাল কস্টিং এমন একটা মানে চ্যাপ্টার বা এমন একটা সাবজেক্ট যেখানে ম্যানেজাররা ডিসিশন নেবে প্রফিট হচ্ছে না লস হচ্ছে, আমার কোনো প্রোডাক্ট বিক্রি করে প্রফিট হচ্ছে না লস হচ্ছে, শুধুমাত্র সেইটুকু দেখবে। কোন প্রজেক্টে প্রফিট হচ্ছে, কোন প্রজেক্টে লস হচ্ছে, কোন প্রজেক্টটা বন্ধ করা উচিত, কোন প্রজেক্টটা ধরে রাখা উচিত, এই ধরনের ডিসিশনসগুলো সবসময় হয় মার্জিনাল কস্টিংয়ে। সুতরাং আমি সেলস থেকেই শুরু করবো, আমি রেভিনিউ থেকেই শুরু করবো, আমি তার আগে পৌঁছাবো না। কী করে প্রোডাক্ট তৈরি হলো না হলো কি সেই সব জায়গায় আমি যাবোই না। আমার কাছে সব কিছুর কস্ট চলে এসছে, আমার কাছে রেভিনিউ চলে এসছে, এবার আমার ডিসিশন নেওয়ার পালা। আমি একদম লাস্ট স্টেজে বসে আছি। আমি কী কস্ট তৈরি হয়েছে, কী কস্ট আছে না আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। টোটাল কস্ট আমার কাছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে কেউ একজন। আমার বিজনেসে যত যা কর্মচারী আছে, যা রয়েছে সব আমাকে ধরে আমার টোটাল কস্ট অ্যান্ড টোটাল রেভিনিউ আমাকে দিয়ে দিয়েছে। এবার আমাকে ডিসিশন মেক করতে হবে যে আমি এই ধরনের কাজ আরও এক্সট্রা চালিয়ে যাব কি যাব না। ঠিক আছে, এটাই হচ্ছে মার্জিনাল কস্টিং। তো সেলস আমার একটা অ্যামাউন্ট আসবে, সেলসের একটা অ্যামাউন্ট, দেন আমি এখান থেকে লেস করব কি ভ্যারিয়েবল কস্ট। ওকে, লেস করলাম না, কি চলে আসবে এই ভেরিয়েবল কস্টটা কোনটা না, যে নেচারগুলো ভেরিয়েবল, যে নেচারগুলো প্রোডাকশনের ভ্যারি করে প্রোডাকশনের সঙ্গে, সেই নেচারের কস্টগুলোকে আমরা বলছি ভেরিয়েবল কস্ট। দেন এই ভেরিয়েবল কস্টগুলোকে আমরা কি বলতে পারি না, ডিরেক্ট ম্যাটেরিয়াল। ফার্স্টেই ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা প্রোডাকশন যত বাড়াবে তোমার ডিরেক্ট ম্যাটেরিয়াল তত লাগবেই লাগবে। ডিরেক্ট লেবার, ওকে না, ডিরেক্ট লেবার এটাও সেম থিং, যত প্রোডাকশন বাড়াবে তোমার লেবার তত সেই অনুপাতে বা তার থেকে একটু কম হলেও বাড়াতে হবে, বাট বাড়াতে হবে। ভ্যারিয়েবল ফ্যাক্টরি এক্সপেন্সেস বা আমরা ওভারহেড বলে থাকি, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আর ফ্যাক্টরি এক্সপেন্সেস, এই তিনটে ফার্স্ট ভেরিয়েবল নেচারের এক্সপেন্সেস। দেন আরও কিছু হতে পারে ভেরিয়েবল নেচারের, বাট যেটা ভেরিয়েবল নেচারের হবে অনেক জায়গা হতে পারে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনটাকে মার্জিনাল কস্টিং ভেরিয়েবলের মধ্যে আনি না, মার্জিনাল কস্টিংয়ের ভিতরে খুব একটা আমরা গুরুত্ব দিই না। যদি অ্যাডমিনিস্ট্রেশন পার্টে কিছু ভেরিয়েবল থাকে সেই পার্টটাকে আমরা এখানে নিয়ে আসবো। ওকে, দেন দিজ আর দ্য ভেরিয়েবল কস্ট। এবার এই ভেরিয়েবল কস্ট থেকে যে অ্যামাউন্টটা বেরোলো, ভেরিয়েবল কস্ট লেস করার পরে যে অ্যামাউন্টটা আমাদের কাছে থাকলো, দ্যাট ইজ আওয়ার কন্ট্রিবিউশন, নাথিং বাট আ নমিনাল প্রফিট, ইউ ক্যান সে ইট ইজ আ নমিনাল প্রফিট। ওকে, কন্ট্রিবিউশনকে আমরা আলাদা করে এখানে কন্ট্রিবিউশন আমরা বলছি, বাট এটা অনেকটা ওই আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছি একটা গ্রস প্রফিট একটা নেট প্রফিট বেরোতো না, এটা ঠিক সেরকম। কন্ট্রিবিউশনকে মনে করতে পারো দিস ইজ গ্রস প্রফিট। ঠিক আছে, তো এটা গেল, দিস ইজ কন্ট্রিবিউশন। নেক্সট কি আসবে আমাদের এখান থেকে, বাদ দেবো আমরা ফিক্সড কস্ট। ওকে না, ফিক্সড কস্ট যেটা নেচারে ফিক্সড, যেটা প্রোডাকশন বাড়ালাম তাও কিছু হলো না, লাইক রেন্ট, লাইক ডেপ্রিসিয়েশন। মেশিনের কোনো ডেপ্রিসিয়েশন থাকলে তোমার প্রোডাকশন বাড়ুক না বাড়ুক, মেশিনের ডেপ্রিসিয়েশন একটা প্রত্যেক বছর সিমিলার ওয়েতে বা রিটেন ডাউন ভ্যালুতে যেটাই হোক, স্ট্রেট লাইন বেসিসে অথবা রিটেন ডাউন ভ্যালুতে তোমাকে দিতে তো হবে, তো দিচ্ছ, দ্যাট ইজ ফিক্সড ইন নেচার। রেন্ট, ইউ হ্যাভ টু পে রেন্ট। তোমরা প্রোডাকশন রেডি করো কোনো জায়গায় বসে, কোনো কারখানায় বসে, যদি কোনো গোডাউন থাকে সেই গোডাউনের যদি প্রোডাকশন হলো কি না হলো, গোডাউনের রেন্টের সঙ্গে তার কিছু যায় আসে না, দ্যাট ইজ অলসো ফিক্সড। তো এরকম আরও কিছু আছে, বিল্ডিং ইন্স্যুরেন্স হতে পারে, বিল্ডিং ইন্স্যুরেন্স অলসো ইন নেচার অফ ফিক্সড কস্ট। তো এরকম কিছু হতে পারে। তো এই নেচারের কস্টগুলো হচ্ছে ফিক্সড কস্টের নেচার। তো ফিক্সড কস্টটা আমরা বাদ দিলাম রেসপেক্টিভ অফ অল। যেটা পড়ে থাকলো সেটা আমাদের কাছে কি হবে, হয় প্রফিট বা প্লাস মাইনাস প্রফিট, দ্যাট মিনস হয় প্রফিট বা লস। ঠিক আছে, তো এই হচ্ছে আমার স্টেটমেন্ট। যে স্টেটমেন্টটা আমি এই মার্জিনাল কস্টিংয়ের ইকুয়েশনে বলেছিলাম, সেই স্টেটমেন্টটা আমার এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে এবার দেখো আমাদের কি বলবে, আমাদের এখানে কয়েকটা ফর্মুলা আছে। ফর্মুলাগুলো আমি এখানে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম ফর্মুলাগুলো এখানে কি করে আমরা অ্যাপ্লাই করে পেতে পারি। সাপোজ আমাদেরকে কন্ট্রিবিউশন বের করতে বলবে, ওকে, কন্ট্রিবিউশন বের করতে বলবে। তো যদি এই স্টেটমেন্টটা আমার মনে থাকে যে কন্ট্রিবিউশন কি করে বের করবো, তাহলে আমার কাছে ইজি থাকবে জিনিসটা, যে সেলস রয়েছে, ভেরিয়েবল কস্ট রয়েছে, দুটো সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমার কি বেরিয়ে যাবে, কন্ট্রিবিউশন বেরিয়ে যাবে। আর কিছু আছে নেই। যদি আমাকে প্রফিট বের করতে বলে, যদি আমাকে কোনোভাবে এরকমভাবে ঘুরিয়ে কোনো দিক দিয়ে বলে যে ফিক্সড কস্ট বার করো, প্রফিট দিয়ে দিল, সেলস বলে দিল,
বা কন্ট্রিবিউশন বলে দিল, আমাকে বললো ফিক্সড কস্ট বার করতে হবে, তো আমি এখান থেকে ফিক্সড কস্ট ইজিলি বার করতে পারবো। তো এরকম এই স্টেটমেন্টের মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোনো কোয়েশ্চেন করতে পারে, যেটার থেকে আমরা এর ভিতর থেকে যদি কোনো আইটেম বার করতে বলে আমি বার করতে পারবো। কিন্তু যদি এর বাইরে কিছু দেয় তখন কি হবে? এর বাইরে যদি কিছু থাকে, হ্যাঁ কিছু কিছু জিনিস আছে এর বাইরেও। সেটা কি না, সেটা হচ্ছে একটা হচ্ছে পিভি রেশিও। পিভি রেশিও, ওকে। আরেকটা কথা বলে রাখি, এই মার্জিনাল কস্টিংয়ের ভিডিওটা আমি 3টে পার্টে বের করব। ফার্স্ট আজকের পার্টে তোমাদের একটা প্রিলিমিনারি একটা সিনপসিস দিচ্ছি এখানে, যেটা থেকে তোমাদের একটা ধারণা হবে যে মার্জিনাল কস্টিং কী এবং এর ভিতরে কী কী জিনিস আছে না আছে। তারপর আমি এখানেই একটা সিভিপি অ্যানালিসিস বলে একটা জিনিস হয়, এটা খুব ইম্পর্টেন্ট সিভিপি অ্যানালিসিস। এই সিভিপি অ্যানালিসিসটা উইথ চার্ট উইথ গ্রাফ আমি সেকেন্ড ভিডিওতে করব, সেকেন্ড পার্টে করব। আর তারপর থার্ড পার্টে করব আমরা কিছু প্রবলেমস, খুব মানে ট্রিকি প্রবলেম এখান থেকে দেয় 1 মার্কসের। যদি যে কোনো পরীক্ষায় এইচএস বা তোমার বিকম লেভেলেও ওয়ান লাইনার যে কোয়েশ্চেনগুলো দেয়, মার্জিনাল কস্টিং থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এবং মার্জিনাল কস্টিং থেকে প্রচুর ট্রিকি কোয়েশ্চেন হয়। এই যে এই স্টেটমেন্টের মধ্যে থেকেই না তুমি অনেকগুলো ট্রিকি কোয়েশ্চেন আমি এখান থেকে বার করে দিতে পারবো। মার্জিনাল কস্টিংয়ের এই যে টোটাল থিওরিটা দ্যাট মিনস যেটা আমি বললাম, কন্ট্রিবিউশন কি, সেলস মানে প্রফিট কোথা থেকে আসছে, ফিক্সড কস্ট কী, তারপরে তোমার পিভি রেশিও কীভাবে বার করা হয়, এই ধরনের অনেকগুলো ওয়ান লাইনার কোয়েশ্চেন প্রত্যেকবার পরীক্ষায় প্রচুর পরিমাণে দেয়। এবং বিভিন্ন রকমের চাকরির পরীক্ষা তো মার্জিনাল কস্টিংয়ে, যেগুলো কমার্স বেসড পরীক্ষা হয়, যেটার মধ্যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস খুব একটা ইম্পর্ট্যান্ট এক্সাম, সেখানে প্রিলিমিনারি এক্সামে 8 থেকে 10 নম্বরের কোয়েশ্চেন মার্জিনাল কস্ট থেকে মাস্ট আসবেই আসবে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই মার্জিনাল কস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র পড়াশোনার জন্য না, এরপর প্র্যাকটিক্যাল ফিল্ডেও মার্জিনাল কস্টিংটা ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যায় কমার্শিয়াল স্টুডেন্টদের জন্য। যাক সেটা, তো আমি 3টে পার্ট এবার করব। এবার আসা যাক নেক্সট। তাহলে পিভি রেশিওতে কি বলছে? পিভি রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100। এটা হচ্ছে পিভি রেশিওর ফর্মুলা, কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100 হলো। তো সেখানেও সেম জিনিস লাগছে, যদি তোমার এই স্টেটমেন্টটা ঠিক থাকে তুমি এখান থেকে সেলস পেয়ে যাবে, সেলস দিয়ে যাবে, ভেরিয়েবল কস্ট দিয়ে দেবে, তোমার কন্ট্রিবিউশনটা দেবে না, কন্ট্রিবিউশন তুমি এখান থেকে আরামসে তোমরা বার করে নিতে পারবে। সেলস মানে ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু কন্ট্রিবিউশন, সেলস রেভিনিউ তো তোমাকে দিয়েই দেবে, সেলস তো তোমাদের দেওয়াই থাকবে প্রবলেমে। তো পিভি রেশিও এখান থেকে বের করলো। পিভি রেশিও দুরকমভাবে বেরোয়, এখান থেকে যদি বেরোয় এটা পার্সেন্টেজে বেরোবে, যদি রেশিওতে বার করতে বলে জাস্ট এটুকু আর এটুকু করবে, আর 100টাকে সেখানে নেবে না তোমরা, শুধু কন্ট্রিবিউশন বাই সেলস থাকবে। ঠিক আছে, পিভি রেশিওর আরেকটা ফর্মুলা কি হয় না, পিভি রেশিওর আরেকটাও ফর্মুলা আছে, সেটা হচ্ছে, এটাকে একটু মুছে দিলাম, হ্যাঁ, পিভি রেশিওর আরেকটা ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট, অনেক সময় এরকমভাবেও দিতে পারে, চেঞ্জ ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস। তো এটা হচ্ছে পিভি রেশিওর আরেকটা ফর্মুলা। এবার এই জায়গাটায় না অনেক সময় পিভি চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন তোমরা কন্ট্রিবিউশনও করতে পারো, অনেক সময় এটাও বলে দিতে পারে চেঞ্জ ইন কন্ট্রিবিউশন করে, দেয় না, খুব ট্রিকি করলে তবে এটা দেবে, বা না হলে যখন এই চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন সেলসের তোমাদের প্রবলেম দেওয়া থাকে তখন চেঞ্জ ইন প্রফিটটাই বেশি দেয়, কন্ট্রিবিউশনটা আমি বলে রাখলাম, যদি কন্ট্রিবিউশন দিয়ে দেয় তাহলে কন্ট্রিবিউশনটাও সেম জিনিস, সেম ওয়েতেই পিভি রেশিওটা বেরিয়ে যাবে। কীরকম দেওয়া থাকবে কোয়েশ্চেনগুলো না, এরকম কোয়েশ্চেনগুলো থাকে যে 2 বছরের তোমাদের সেলস অ্যান্ড প্রফিট দিয়ে দিল, লাস্ট ইয়ার অ্যান্ড তার আগের বছর, এই 2 বছরের প্রফিট আর সেলস তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমাকে তখন কী করতে হবে, দুটো চেঞ্জ বার করতে হবে। সাপোজ 2021-এ প্রফিট ছিল 20,000, 22তে হয়েছে 30,000, 21-এ সেলস ছিল 1 লাখ, 22তে গিয়ে হয়েছে ওটা 1,50,000, তাহলে যে ডিফারেন্সটুকু আসলো, এই ডিফারেন্স ফিগারটুকু দিয়ে তোমাদের পিভি রেশিও তোমরা আরামসে বার করতে পারছো। এটা গেল পিভি রেশিও। দেন আমাদের কাছে আসবে আরেকটা ইম্পর্টেন্ট টেকনিক, দ্যাট ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, খুবই ইন্টারেস্টিং জিনিস, খুব মজা জিনিস। এবং আমি যখন সিভিপি অ্যানালিসিসটা করবো না, সিভিপি অ্যানালিসিসে দেখবে তোমরা, সিভিপি অ্যানালিসিসে যে চার্টটা হয় না, দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস। মানে এত সুন্দরভাবে চার্টটা হয় এবং এই চার্টের সঙ্গে আমাদের এই স্টেটমেন্ট আর এই ফর্মুলাগুলো এত ইন্টারকানেক্ট করে যে
মানে মস্ত, মানে একদম পুরো পড়তে মস্তি চলে আসে, এরকম একটা ব্যাপার হয়। ঠিক আছে, তো এই ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা কি? ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট, আচ্ছা ঠিক আছে, ফিক্সড কস্ট আমরা লিখলাম, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, দেখো দুটো রকমের ব্রেক ইভেন পয়েন্ট দু রকমভাবে বেরোয়, একটা হচ্ছে ইউনিটে বেরোয়, আমি ফার্স্টে ইউনিটেই বার করি, ইউনিটে একটা বেরোয়, একটা ইউনিটে বেরোচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ওকে, এটা একটা ফর্মুলা হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। অ্যান্ড নেক্সট, যদি আমরা ভলিউমে বের করতে পারি, সেলসে বার করতে চাই, তাহলে হবে এটা ফিক্সড কস্ট ডিভাইড বাই পিভি রেশিও। ক্লিয়ার? এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ডিটেলস আমি ব্রেক ইভেন পয়েন্টটা নেক্সট ভিডিওতে আলোচনা করব, শুধু আপাতত ফর্মুলাটা জেনে রাখো কী জিনিস। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটিটা কি? মার্জিন অফ সেফটি হচ্ছে টোটাল সেলস মাইনাস এই যে ব্রেক ইভেন সেলসটা যেটা বেরোলো এখানে, টোটাল ভলিউমে যেটা বেরোলো, ফিক্সড কস্ট ডিভাইড বাই পিভি রেশিও করে, যেটা ব্রেক ইভেন সেলস যেটা বেরোলো, ব্রেক ইভেন পয়েন্টটা একটা ইউনিটে বেরোবে, একটা হচ্ছে ভলিউমে বেরোবে, টোটাল অ্যামাউন্টে বেরোবে। ভলিউম দ্যাট মিনস অ্যামাউন্ট আসবে সেখানে, আর এখানে ইউনিট আসবে। এখানে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে ইউনিটে আসবে, আর এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে একটা অ্যামাউন্টে আসবে। তো সেই ব্রেক ইভেন যে সেলসটা হলো, টোটাল অ্যামাউন্ট অফ সেলস, ব্রেক ইভেন সেলস, সেটার থেকে টোটাল সেলস থেকে যদি ব্রেক ইভেন সেলসটা বাদ দিই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এমওএস বা মার্জিন অফ সেফটি। এটার আরেকটা ফর্মুলা কি আছে এমওএস এর? না, এমওএস এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে প্রফিট বাই পিভি রেশিও। এটা হচ্ছে এমওএস এর আরেকটা ফর্মুলা, প্রফিট বাই পিভি রেশিও। যেরকম আমরা কোথায় যেন করলাম, হ্যাঁ বিইপি সরি বলছি, এই যে হ্যাঁ বিইপির সেলসে যেরকম করলাম ফিক্সড কস্ট বাই পিভি রেশিও, এখানে প্রফিট বাই পিভি রেশিও, সরি প্রফিট বাই পিভি রেশিও। ঠিক আছে, এই হচ্ছে টোটাল মার্জিনাল কস্টিংয়ের যা যা মোটামুটি ফর্মুলা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এইখানে। এবার এই 3-4টে ফর্মুলা থেকেই ঘুরিয়ে ঘাড়িয়ে এদিক ওদিক করে তোমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে। সেই কোয়েশ্চেনগুলো একটু ট্রিক হয়, সেটা আমরা পরে নেক্সট আলোচনা করব। আপাতত আজকের জন্য এটুকুই থাক। ওকে।